নমস্কার বন্ধুরা, অঙ্কিতা গল্প স্টুডিওতে আপনাদের সবাইকে স্বাগত। অঙ্কিতা গল্প স্টুডিওর আজকের নিবেদন বিকাশ দের খোলা চিঠি। লেখক বিকাশ দে, জন্ম আসামের ছোট্ট রেল শহর বদরপুরে 1956 খ্রিস্টাব্দে। প্রথম প্রকাশিত গল্প 1989 খ্রিস্টাব্দে লিটল ম্যাগি। উত্তর পূর্ব ছাড়াও ত্রিপুরা, কলকাতা, দিল্লি, মুম্বাই এসব জায়গা থেকে ম্যাগ সংকলনে প্রকাশিত গল্পের সংখ্যা এখনও পর্যন্ত প্রায় 175। নিজস্ব গল্প সংকলন এ পর্যন্ত 9টি। গত অক্টোবর থেকে ইউটিউবে গল্প পাঠাতে শুরু করেছেন। পেশায় উনি আসাম পিডাব্লিউডিতে অ্যাকাউন্টস অফিসার ছিলেন। অঙ্কিতা গল্প স্টুডিওর আজকের নিবেদন বিকাশদের খোলা চিঠি। তো চলুন গল্পটি শোনা যাক। তোমাকে কি বলে সম্বোধন করব ভেবে পাচ্ছি না, কোনো উপযুক্ত শব্দই খুঁজে পাচ্ছি না। তাই সম্বোধন না করি চিঠি লিখতে শুরু করলাম। এত বছর পর হঠাৎ কেন লিখছি, চিঠিটা পড়লেই বুঝতে পারবে। তোমার ঠিকানা জানা না থাকায় সরাসরি তোমার কাছে চিঠিটা পাঠাতে পারছি না। টেলিফোন নম্বরও জানা না থাকায় যোগাযোগ সম্ভব নয়। কিন্তু মনের ভাব চেপে রাখতেও ভীষণ কষ্ট হচ্ছে। বাধ্য হয়ে খোলা চিঠি পত্রিকায় পাঠানোর রাস্তায় বেছে নিলাম। মনে ক্ষীণ আশা, পত্রিকাটা যদি তোমার নজরে পড়ে। আমার স্বামীর নাম ধরা যাক সুব্রত, আসল নাম নয়। এবার প্রথম ঘটনার কথা উল্লেখ করছি। কয়েক বছর আগে সুব্রত একা গিয়েছিল তার মেসোর বাড়ি ভাঙাতে। মেসো নেই, সেখানে এখন মাসি আর তার ছেলেকে নিয়ে আছেন। সেখানে যাওয়ার 2 দিন পর সুব্রত হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। হার্টের প্রবলেম তার কিছুদিন আগেই ধরা পড়েছিল। চিকিৎসায় বেশ সুস্থ হয়ে উঠেছে, তবে নিয়মিতভাবে হার্টের ওষুধ খেতে হচ্ছে। ডাক্তাররা বলেছেন সামান্য প্রবলেম, চিন্তার কারণ নেই। যাই হোক, মাসির বাসায় গিয়ে অসুস্থ হয়ে পড়ায় মাসি ও মাসতুতো ভাই চিন্তায় পড়ে যায়। স্থানীয় এক ডাক্তারের পরামর্শে তার ভাই সুব্রতকে নিয়ে শিলচর বা করিমগঞ্জে যাওয়ার জন্য বাসা থেকে বেরিয়ে পড়ল। বড় রাস্তার পাশে ট্যাক্সি স্ট্যান্ডে ওরা অপেক্ষা করছে গাড়ির জন্য। কিন্তু করিমগঞ্জ জেলায় 12 ঘন্টার বন্ধ থাকায় ট্যাক্সি বা কোনো গাড়ি পাওয়া যাচ্ছে না। রাস্তা একেবারে শুনশান। দূরে রাস্তায় কয়েকটা ছেলে ক্রিকেট খেলছে। বিকেল 5টা পর্যন্ত বন্ধ। এখন মাত্র 2টো বাজে। এমতাবস্থায় অসহায়ের মতো ওরা অপেক্ষা করছে। করিমগঞ্জ বা শিলচরের হাসপাতালে যাওয়ার কোনো ব্যবস্থাই করতে পারছে না। সে সময় 108-এর ব্যবস্থা ছিল না। অ্যাম্বুলেন্সও পাওয়া যাচ্ছে না। অসহায়ের মতো ভগবানের কাছে নিজেকে সঁপে দেওয়া ছাড়া উপায় নেই। কোনো কোনো সময় ওরা ভাবে বাসায় চলে যাবে কিনা, কিন্তু বাসায় ফিরেও শান্তি নেই। তবুও যদি পিকেটারদের কোনো রকম অনুরোধ করে পাস নিয়ে শিলচর বা করিমগঞ্জের হাসপাতালে যাওয়া যায়, এই আশা ও চেষ্টায় ওরা অপেক্ষা করতে লাগলো। এমন সময় করিমগঞ্জ থেকে একটা জিপ বদরপুরের দিকে যাচ্ছে, হয়তো বন্ধে, যাতে কোনো দিকে গন্ডগোল না হয় সেই জন্য বা অন্য কোনো কাজে। জিপটা ওদের অতিক্রম করে কিছুটা দূরে গিয়েই জোরে ব্রেক কষে দাঁড়িয়ে পড়ল। তুমি গাড়ি থেকে নেমে এসে সুব্রতকে জিজ্ঞেস করে জানতে চাইলে কি হয়েছে। উত্তর দেওয়ার মতো অবস্থায় সুব্রত ছিল না। ওর ভাই সুব্রতর অসুস্থতার কথা বলল। তুমি জিজ্ঞেস করায় ভাইটা আরও বলল ওরা শিলচর বা করিমগঞ্জ হসপিটালে যেতে চায়।
কথা না বাড়িয়ে, মানে সময় খরচ না করে, তুমি সুব্রতর ভাইকে বললে ওরা চাইলে তুমি ওদের 5 গ্রাম পর্যন্ত লিফট দিতে পারবে। লিফট না চাওয়ার প্রশ্নই ওঠে না। তোমার ডিপার্টমেন্টের গাড়িতে করে সুব্রত ও তার ভাইকে 5 গ্রাম পর্যন্ত এসে শিলচর যাওয়ার জন্য একটা ট্যাক্সিও ঠিক করে দিলে। তারপর গাড়ি ঘুরিয়ে তুমি করিমগঞ্জের দিকে চলে গেলে। 5 গ্রাম থেকে শিলচর যেতে ওদের কোনো অসুবিধে হলো না, কারণ ওই দিকটা বন্ধের আওতায় পড়ে না, করিমগঞ্জ জেলার বাইরে হওয়ায়। শিলচরে রোগীকে নিয়ে যাওয়ায় রক্ষে হয়েছে। ডাক্তার স্পষ্ট বলেই দিয়েছে আরও 1.5 থেকে 2 ঘন্টা পরে নিয়ে গেলে রোগীর অবস্থা ভয়াবহ হতে পারে। ডাক্তার স্পষ্ট বলে দিয়েছেন আরও 1.5-2 ঘন্টা পরে গেলে রোগীর অবস্থা ভয়াবহ হতে পারত। শিলচরে 8-10 দিন থেকে শরীর সুস্থ হওয়ার পর সুব্রত তার কর্মস্থল গুয়াহাটি চলে এলো। তুমি জানো আমাদের টাকা পয়সার অভাব নেই, জনবলেরও না, কিন্তু জীবনে এইসব শেষ কথা নয়। তুমি সেদিন দেবদূত হয়ে সময় মতো উপস্থিত থেকে আমার স্বামীকে এই উপকারটা না করলে আমার কপালে যে কী দুর্ভোগ লেখা ছিল তা ভাবলে এখনো শিউরে উঠছি। সুব্রত বাসায় এসে তোমার কথা সব গল্প করল। তোমাকে সে চেনে এটা তো জানোই। যাই হোক, এই ঘটনার পর থেকে তোমাকে দেখার জন্য, তোমার সঙ্গে কথা বলার জন্য আমি আকুল হয়ে উঠেছি। মাঝে মধ্যে এই আকুলতা আমাকে ভীষণ পীড়া দেয়, কিন্তু কিন্তু কোনো উপায় খুঁজে পাচ্ছি না। এই আকুলতা কমার আগেই আরেকটা ঘটনা তুমি করে দেখালে, যা আমাকে রীতিমতো অভিভূত করে চোখটা ছলছল করে তুলল। সেদিন অফিস থেকে আমরা 4-5 জন সহকর্মী ও বান্ধবী একসঙ্গে বই মেলায় গিয়েছিলাম। মেলায় যেতে আমার বিশেষ ইচ্ছে ছিল না, বান্ধবীদের চাপে পড়ে না করতে পারিনি। গুয়াহাটির বইমেলা উত্তর পূর্বের একটা আকর্ষণীয় বইমেলা। ত্রিপুরা, বাংলাদেশ, কলকাতা থেকে বেশ কয়েকটি প্রকাশক ও পুস্তক বিক্রেতা এসে মেলাটা জমিয়ে দিয়েছে। আমার বান্ধবীরা কেউ কেউ মেহেন্দি বিষয়ক বই, কেউ আলপনার বই, কেউ আর্টের বই, আবার কেউ ঠাকুরের পাঁচালি কিনল। আমি জীবনানন্দের একটি বই কিনলাম। বেশি কিছু না কিনলেও মেলায় প্রায় প্রতিটা স্টলেই আমরা ঢু মেরেছি। গুয়াহাটির বইমেলা যে দিন দিন এত ভিড় বাড়ছে তা আমার জানা ছিল না। প্রায় 2.5-3 ঘন্টা মেলায় ঘুরে সবাই ক্লান্ত। কফি খেয়ে মেলা থেকে বেরোনোর জন্য আমরা হাঁটছি। হঠাৎ আমাদের একজন, নাম বললে তো তুমি চিনতে পারবে না, যাই হোক, সেই আমাদের মধ্যে সবচেয়ে বেশি সুন্দরী। এই সুন্দরী বান্ধবীটি অন্য একজনকে সঙ্গে নিয়ে একটা স্টলে ঢুকে পড়ল। আমরা বাকিরা অদূরে দাঁড়িয়ে তাদের ফেরার জন্য অপেক্ষা করছি। অনেক সময় হয়ে গেল, তারা ফিরছে না। অধৈর্য হয়ে তাদের তাড়া দিতে আমরাও স্টলটিতে ঢুকে পড়লাম। আমি তাদের উদ্দেশ্যে বললাম, কি করছিস তোরা এতক্ষণ ধরে? সুন্দরী বান্ধবীটি বলল, আমি মেলায় প্রতিটা স্টলে একটাই বই খুঁজছি, কিন্তু পাইনি। শেষ পর্যন্ত এখানে পেয়ে গেলাম, জানিস, থ্যাঙ্কস গড। লেখকের শুধু তোমাকে বই। এই লেখকের গল্প আমার ভীষণ ভালো লাগে, তোরা 1 কপি করে কিনে ফেল না। শুনেছি বইটা লেখকের অন্যতম সেরা গল্প সংকলন, ভীষণ সাড়া ফেলেছে। বান্ধবীটির কথায় আমাদের 2 জন বইটা কিনল। আমি আর এক বান্ধবী বইটা কিনলাম না। মেলা থেকে বেরিয়ে আসার পর বান্ধবীটি আমাদের 2 জনের উদ্দেশ্যে বলল, বইটা না কিনে তোরা ভীষণ মিস করেছিস। না কেনা দলের একজন বলল, আমার কাছে টাকা ছিল না রে।
বান্ধবীটি বলল, আমার কাছ থেকে নিতে পারতিস। আমি কোনো কারণ বললাম না। আসলে গল্পের বইয়ের চেয়ে কবিতার বই আমার বেশি ভালো লাগে। বান্ধবীটি ব্যাগ থেকে বইটা বের করে আমার উদ্দেশ্যে বলল, তোদের বারাক উপত্যকার লেখক। আমি বললাম, 15-20 বছর ধরে আমি গুয়াহাটি আছি, বারাক উপত্যকার সব লেখকদের নামই জানি না। লেখকের প্রশংসা বান্ধবীটি আবার মেতে উঠল। বলল, দারুণ দারুণ সব লেখা, চরিত্রগুলি চোখের সামনে পুরো ভেসে ওঠে। আমি বললাম, তুই তো দেখছি এই লেখকের প্রেমে পড়ে গেছিস। একটু হেসে বান্ধবীটি বলল, লেখকের প্রেমে না হলেও তার লেখার প্রেমে অনেকেই পড়েছে, শুধু আমি নই, এটা নিঃসন্দেহে বলা যায়। আসলে উত্তর পূর্বের বিভিন্ন পত্রিকায় তার অনেক গল্প পড়ে আমি মুগ্ধ। লেখকের কলম কথা বলতে পারে। আমি কৌতূহল সামলাতে না পেরে বইটা হাতে নিয়ে অবাক হয়ে দেখলাম তোমার নাম লেখা। মুহূর্তে বইটার পেছন দিকে ফটোসহ লেখক পরিচিতিতে চোখ বুলিয়ে নিশ্চিত হতে পারলাম বইটার লেখক তুমি। তুমি লেখালেখি করতে তা জানা ছিল, কিন্তু এখন যে এত বড় লেখক হয়ে গেছো বিশ্বাসই হচ্ছে না। বইটা না কেনায় ভীষণ আফসোস হচ্ছে। পরে সান্ত্বনা পেলাম এই ভেবে যে মেলা আরো 3 দিন চলবে। জানতাম না আমার জন্য আরো বিস্ময় অপেক্ষা করছে। পরের দিন অফিসে যাওয়ার পরে সুন্দরী বান্ধবীটি এসে বইটা খুলে আমাকে উৎসর্গটা পড়ালো। অনেকের বই উৎসর্গতে শুধু কারো নাম ও সম্পর্ক থাকে, কিন্তু তুমি এখানে এমন বিশদভাবে লিখে বুঝিয়ে দিয়েছ যে বইটা আমাকেই উৎসর্গ করেছ। তা দেখে আমি চমকে উঠি। বান্ধবীটি আমাকে আর চোখে দেখছে। বলল, চিনতে পারছিস? আমি আমতা আমতা করে বললাম, বাবার পরিচিত। সে মুখ টিপে হাসছে। বলল, আচ্ছা, হবে, বুঝতে পারলাম। কথাটা বলে সে চলে গেল। বান্ধবীটি কতটুকু বুঝতে পারল সেই জানে। আমার স্বাভাবিক হতে সময় লাগলো। অফিসের কাজ কর্মে মন দিতেই পারছি না। ভাবছি এটা আমার পরম সৌভাগ্য। এই খুশি চেপে রাখা যায় না প্রিয়তম। প্রিয়তম বলার অধিকার আমি অনেক আগে হারিয়ে ফেলেছি। সেদিন অফিস থেকে অনেক আগে বের হয়ে একাই মেলার সেই স্টলে গেলাম বইটা কেনার উদ্দেশ্যে। দুর্ভাগ্য, তা পেলাম না। এতদিনে বইটার প্রায় কপি আগেই বিক্রি হয়ে গিয়েছে। মাত্র 3 কপি বাকি ছিল। এগুলো কাল শেষ হয়ে গেছে আমরা চলে যাওয়ার পর। বইটা কিনতে না পারার আফসোস নিয়ে বাসায় ফিরে এলাম। 4-5 দিন পর বান্ধবীটির কাছ থেকে বইটা পড়ার জন্য নিয়ে এলাম বাসায়। প্রথমে গোগ্রাসে সব গল্প একবার পড়ে নিলাম। পরে কয়েকটা গল্প আবার পড়লাম। বিশেষ ভালো লাগার জায়গায় আন্ডারলাইন করার ইচ্ছে ছিল, কিন্তু অন্যের বই বলে তা করিনি। সব গল্পই অপূর্ব লেগেছে। বইয়ের নামকরণ সহ গল্পগুলি সব কিছু সম্পূর্ণ নিজস্ব স্টাইলে। এর চেয়ে বেশি মন্তব্য করা নিষ্প্রয়োজন বলে মনে করি। আমাদের সুন্দরী বান্ধবীটি সব বলে দিয়েছে। এসিএস অফিসার এডিসি পদে নিযুক্ত সুব্রতর সঙ্গে আমার বিয়ে হয়েছে, যদিও অ্যারেঞ্জ ম্যারেজ। তবুও বলছি, এই বিয়েতে আমার কোনো আপত্তি ছিল না। বরং সত্যি কথা বলতে গেলে পাত্র আমার বেশ পছন্দ হয়েছিল। বিয়ের পর বুঝতে পারলাম তার মনের সঙ্গে আশ্চর্যজনকভাবে আমার মিলে গেছে। না,
কথাটা একটু ভুল বললাম। বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের মনের মিল হয়েছে। যেসব ক্ষেত্রে গরমিল দেখা দিয়েছে সেসব ক্ষেত্রে আমার মতামতকে সে মেনে নিয়েছে। সুতরাং স্বাভাবিক কারণেই তার বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই। আমাদের এক ছেলে ও এক মেয়ে। কোনো কিছুর অভাব আমাদের কোনো সময়ই ছিল না, এখনো নেই। সুব্রতকে বিয়ে করে আমি ঠকিনি, বরং নিজেকে বেশ সুখী মনে করা উচিত, যেহেতু আমি সব পেয়ে গেছি। তোমার সঙ্গে আমার ভালোবাসার সম্পর্ক ছিল, স্বীকার করছি, কিন্তু শেষের দিকে তোমার ভালোবাসার দাম আমি দিতে চাইনি এবং তাই পারিনি। এর প্রধান ও অন্যতম কারণ হচ্ছে সে সময় তুমি কেরানি ছিলে। সুব্রত চাকরি এর চেয়ে ঢের ভালো, যদিও পরে তুমি ডিএসপি হয়েছ। যৌবনে ভোগ বিলাস সহ শরীরে প্রচণ্ড খিদে থাকে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এই সব কমে মনের খিদে বেড়ে যায়। এখন মাঝ বয়স পেরিয়ে উপলব্ধি হচ্ছে আমি কি সত্যি সত্যি সব পেয়েছি। কেন তোমাকে মন থেকে ঝেড়ে ফেলতে পারিনি আজ পর্যন্ত? সব পেয়েও আমার মন প্রায় সময় কিছু না পাওয়ার ব্যথায় উতলা হয়ে পড়ে কেন? এটা কি তোমার অনুপস্থিতি? কি জানি, এত সব বুঝে উঠতে পারি না। তুমি ছাড়া কোনো কিছু ভালো লাগে না আমার। কি লিখি তোমায়? ধরনের মানসিক অবস্থা আমার। এটাও কেন? এত সব প্রশ্ন চিহ্নের মুখে আমি দাঁড়িয়ে আছি। এসবের উত্তর আমার জানা নেই। মানুষের মনের কথা তোমরা অভিজ্ঞ লেখকরাই পড়তে পারো, বুঝতে পারো। আমার মতো সাধারণ মেয়ের পক্ষে যা অসম্ভব। জানি না আমার এই চিঠিটা ছাপা হবে কি না, আর ছাপা হলেও এটা তোমার নজরে পড়বে কি না। কারণ শুধু বারাক উপত্যকা থেকে ইদানিং 5-5টা দৈনিক প্রকাশিত হচ্ছে। এছাড়া কলকাতা, গুয়াহাটির পত্রিকা আছে। কে কয়টা কাগজ রাখে ও গল্প কবিতা পড়ে। যদি তোমার নজরে পড়েও, তবে চেপে রাখা অভিমান ভুলে তুমি কি চিঠিটা শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে পড়বে? এটাও জানিও। যাই হোক, তোমার কাছ থেকে উত্তর পাওয়ার আশা আমি করছি না। তুমি অনেক কিছু আমার জন্য করে রেখেছ আমার বিয়ের আগে। এখন এই সবগুলোকে ছাপিয়ে দিয়ে তুমি দুটি মহৎ অমূল্য কাজ করে রেখেছ। এক, আমার স্বামীর আয়ু বাড়াতে দেবদূত হয়ে সাহায্য করেছ। 2, শুধু তোমাকে, বইটা আমাকে উৎসর্গ করে মর্যাদাপূর্ণভাবে চিরস্থায়ী করে রেখেছ আমাকে। এতে আমার ঋণের বোঝাই বেড়ে গেল, যা শোধ করা এ জীবনে আমার পক্ষে সম্ভব নয়। অনেক দিন না শোনা অনুপ ঘোষালের গানটা মনে পড়ছে। তুমি হয়তো ভাবছ, জীবনে যারে তুমি দাওনি মালা, মরণে কেন তারে দিতে এলে ফুল। এটাও তুমি ভাবতে পারো, দুজনের জীবনকে দুটি পথে তো আমি বাঁকিয়ে দিয়েছি গো। তবে আজ কেন হাহাকার করছি, এসব তুমি ভাবতেই পারো। আমার বলার কিচ্ছু নেই মেরে মেহবুব। ইস, আবার এরকম সম্বোধন করে লজ্জা পেলাম। আসলে চিঠিটা শুরু করেছিলাম একরকম মনোভাব নিয়ে, কিন্তু লিখতে গিয়ে নস্টালজিয়ায় আচ্ছন্ন হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছি।
আবেগে অনুচিত শব্দ হৃদয় ফুঁসকে বেরিয়ে পড়েছে, কিন্তু অবচেতন মনে হলেও বেরিয়ে পড়া শব্দটাতে কলমের আঁচল লাগাতে বুকে বাজছে। শব্দটা তো আমারই অন্তর থেকে বেরিয়েছে, যা সন্তান সম। তাই আঁচড় না দিয়ে ভুল সংশোধন করে নিচ্ছি। মেরে মেহবুবের জায়গায় পড়ে নেবে তুঝে সেলাম। নিঃসংকোচে স্বীকার করছি, ভীষণ সতর্ক থেকেও চিঠিটার কয়েক জায়গায় প্রেমের ছোঁয়া আছে। কিন্তু এটা আমার মূল উদ্দেশ্য নয় গো, বিশ্বাস করো প্লিজ। প্রেমপত্র লেখা আমাকে মানায় না। অনেক কিছু লিখে ফেললাম, তবু চিঠিটা শেষ করতে মন চাইছে না। অনেক না বলা কথা রয়ে গেল বুকের মধ্যে, যা চেপে রাখতে বুকটা ভারী হয়ে উঠছে। তবুও তা সহ্য করে নেব, আর নেওয়া উচিত। বিয়ে না করে সারা জীবন না জানি কত কষ্ট তুমি সহ্য করেছ। এই চিঠিটাই সম্ভবত আমার শেষ চিঠি। সম্ভবত বললাম এই জন্য যে আজকাল নিজের প্রতি আস্থা হারিয়ে ফেলেছি, আবেগ নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। আন্তরিক কৃতজ্ঞতা জানানোই এই চিঠির মূল উদ্দেশ্য, কিন্তু তা জানাবার ভাষা আমার জানা নেই। তাই এই চিঠির মাধ্যমে 2 হাত ভরে অঞ্জলি নিবেদন করছি। এতে আর কিছু না হোক, আমার ছটফট করা আত্মা কিছুটা হলেও শান্তি পাবে। দরকার নেই বলে ইতি লিখলাম না। চিঠিটা পড়লে নিশ্চয়ই বুঝতে অসুবিধা হবে না। নমস্কার বন্ধুরা, শেষ হলো গল্প পাঠ। কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর বিকাশদে মহাশয়ের আরও গল্প যদি শুনতে চান অবশ্যই কমেন্টে আমাকে জানাতে ভুলবেন না। গল্পটি ভালো লাগলে একটি লাইক করবেন, শেয়ার করবেন কাছের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের কাছে, যাতে তারাও এত সুন্দর সুন্দর গল্প অবসর সময় শুনতে পারে। আপনাদের একটি লাইক, একটি কমেন্ট ও একটি শেয়ার আমাকে আরও বহু মানুষের কাছে পৌঁছতে সাহায্য করবে এবং আগামী দিনগুলোতে আরও ভালো ভালো গল্প নিয়ে আসার জন্য আমাকে উৎসাহিত করবে।